আজ আমরা করব প্র্যাকটিস ক্লাস নাম্বার 18। আজ আমরা এই ক্লাসে আবার 25টা কোশ্চেন নিয়ে এসেছি। তো বেসিক্যালি সামনাসামনি আমাদের কয়েকটা পরীক্ষা আছে, ডব্লিউপিরও পরীক্ষা আছে, কেপিরও পরীক্ষা আছে, আবার রেলওয়ে এনটিপিসি হোক বা গ্রুপ ডি হোক সেই পরীক্ষাগুলো আছে। সবাই আশা করছি ফর্ম ফিল আপ করেছো, সবারই সামনে পরীক্ষা আছে। তাই এই প্র্যাকটিস ক্লাসগুলো কিন্তু খুব মন দিয়ে দেখো, এই টাইপেরই কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, দেখি আজকে কি কি কোশ্চেন তোমাদের জন্য আছে। আজকের ফার্স্ট কোশ্চেন একটা সরল করতে দিয়েছে। তো দেখো, এই ধরনের সরলগুলো আমরা জাস্ট রাইট সাইড থেকে শুরু করি। তো যাই হোক, এখানে 225 আছে, 225 জানি আমরা 15 স্কোয়ার, তাহলে এখান থেকে কত বেরিয়ে আসবে 15, তাহলে এটার সাথে 15 যোগ হবে, এটা হয়ে যাবে 169। আবার সেটা রুট আছে, 169 এর রুট কত হয় 13, তো এখান থেকে 13 বেরিয়ে আসবে, আবার যোগ হবে, 13 যোগ করলে হবে 121, তাই না? এই 121-এরও আবার রুট আছে, 121 থেকে রুট করে দিলে কত চলে আসবে 11, সে 11-এরও আবার রুট আছে, সরি 11 নেই, 25 + 11 মানে কত 36, সেটা রুট আছে, মানে কত বেরিয়ে আসবে 6। এই 6 যোগ হলে সেটা হয়ে যাবে 16, আর সেটারও বাইরে একটা রুট আছে, তো রুট ওভার 16 মানে অপশন এ 4, তাই না? ক্লিয়ার? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, আবার একটা সরল দেওয়া আছে, জাস্ট নর্মাল একটা ক্যালকুলেশন। উপরে দেখতে পাচ্ছি 3টের আগে দশমিক আছে, আর নিচে একটা দুটো, এখানে একটার আগে 3টের আগে, তাহলে 3টের আগে ওপর নিচে, উপরও 3টের আগে নিচেও 3টের আগে হচ্ছে টোটাল, তাহলে জাস্ট ক্যান্সেল আউট করে দিলাম দশমিকগুলো। এবার এটা কাটাকাটি করে নেবো, আর কিচ্ছু না। দেখো, যদি আমি 17 দিয়ে কাটি, 17 2 34, এটা হচ্ছে 17 কে 17, 17 দিয়ে 34। আবার যদি কাটি 2 6 12, এটা যদি 7 দিয়ে কাটি 7 6 42, তাহলে 6 × 6 36 হচ্ছে, রুট ওভার 36, 36 কার রুট হয় 6-এর রুট, মানে অপশন ডি, তাই না? ক্লিয়ার? নর্মাল ক্যালকুলেশন। নেক্সট দেখি চলো। নেক্সট দেখো, এটা দিয়ে দিয়েছে এখানে একক অঙ্কের সংখ্যাটা বার করতে বলেছেন। তো যাই হোক, একক অঙ্কের সংখ্যা বার করার জন্য কিভাবে করব? আমরা জানি পাওয়ারগুলোকে প্রথমে 4 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 198কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পেয়ে যাবো 4 4 16, 38 থাকছে, 4 9 36, মানে উপরে এই দেখো, একবার প্রসেসটা বলে দিই। 198 আছে পাওয়ার, এটাকে 4 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? 4 দিয়ে ভাগ করলে দেখো কত আসছে, 4 4 16, 38, 4 9 36। তো এই যে ভাগশেষটা পাচ্ছি, এই ভাগশেষটা এখন আমরা পাওয়ারে লিখবো। তাহলে 4-এর পাওয়ারে টোটাল 198 ছিল, 198কে 4 দিয়ে ভাগ করলাম, সবসময় 4 দিয়েই ভাগ করতে হয়েছে, এইখানে 4 আছে বলে 4 দিয়ে ভাগ নয়, সবসময় 4 দিয়েই ভাগ করবো, কারণ 4 বার পর ইউনিট ডিজিটটা রিপিট হতে থাকে, সেই কারণে, ঠিক আছে? তো যাই হোক, তো 198কে 4 দিয়ে ভাগ করলাম, যে ভাগশেষটা পাচ্ছি সেই ভাগশেষটা এখন আমি পাওয়ার হিসাবে লিখবো। নেক্সট তারপরটা দেখো করি, তাহলে বুঝতে পারবে। 6, হ্যাঁ, এবার 6-এর একটা মজা আছে, 6-এর পাওয়ার যাই থাকুক, 6-এর পাওয়ার যাই থাকুক, এটার অ্যান্সারে যে ইউনিট ডিজিট হবে সেটা সবসময় 6 হবে, এটা তোমরা মাথায় রাখো। 6-এর পাওয়ার যাই থাকুক, ওটার ইউনিট ডিজিটে সবসময় 6ই আসবে। ক্লিয়ার? তাহলে এখানে 6টা 6ই লিখে দিলাম, ইউনিট ডিজিটে 6ই হবে। নেক্সট দেখো, এটা আছে 348, তাহলে আমি ইউনিট ডিজিট দিয়ে কাজ করছি, মানে এই দুটো ডিজিট আমার কোনো কাজের নয়, 8 দেখবো শুধু। এবারে 8-এর মাথায় কত আছে 66, আমি কি 66 লিখবো? না, 66 লিখবো না, কি করবো, এই 66কে আমি 4 দিয়ে ভাগ করবো, তাই না? সবসময় বললাম 4 দিয়ে ভাগ করতে হবে, তো 4 দিয়ে যদি ভাগ করে দেখো, 4 একে 4, 26, 4 6 24, তাহলে দেখো এখানে 2 পড়ে থাকছে, তো এই যে ভাগশেষটা পড়ে থাকছে, এই ভাগশেষটা এখন আমরা লিখবো পাওয়ারে। ক্লিয়ার? এটা যেমন ভাবে করলাম এটাও সেইভাবে করলাম। নেক্সট তারপরে আবার আছে 24, 24 পুরোপুরি লেখার দরকার নেই, 4টাকে লিখবো, আর 11কে করবো 4 দিয়ে ভাগ, নর্মালি কত হয় 4 দিয়ে 8, 3 থাকবে ভাগশেষ, তাহলে আমি মাথায় লিখবো 3, আর প্লাস 1 আছে, প্লাস 1টা আছে, তাই না? তাহলে এটা দেখো 4 4 16, 16 মানে ইউনিট ডিজিটটা কত 6, প্লাস এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8 8 64, মানে ইউনিট ডিজিটটা কত 64, ইউনিট ডিজিটটা হচ্ছে 4, এটা হচ্ছে 4-এর কিউব, 4-এর কিউব কত হয় 64, মানে ইউনিট ডিজিট হচ্ছে 4, প্লাস 1। এবার দেখো 6 6 12, 12 4 16, 4 20 একে 21, 21 হচ্ছে, তার মানে ইউনিট ডিজিটটা কত হবে 21-এর মধ্যে 1, তাই না? ইউনিট ডিজিট মানে সব থেকে লাস্টের ডিজিটটা, সেটাই হয় ইউনিট ডিজিট, মানে তাহলে এখানে কত চলে আসছে 1, মানে অপশন সি। ক্লিয়ার ব্যাপারটা? আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখি। নেক্সট আছে, যদি n স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এই
6n² প্লাস 6n এই যেটা দেওয়া আছে সেটা কি দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এইগুলো করার জন্য আমি একটা ভালো জিনিস বলছি, তোমরা সবাই মনে রাখো। এন এর মান ধরো যদি আমি 1 ধরে নিই, এইভাবে করবো। এন এর মান তুমি কিছু একটা ধরে নাও, ধরো 1 ধরলাম, তাহলে 6 × 1² মানে 1 প্লাস 6 এন এর মান 1 ধরেছি মানে 1 মানে 12 আসছে। তাহলে এই 12টা দেখো 6 দ্বারাও বিভাজ্য, তাই না, সাথে সাথে আবার 12 দ্বারাও বিভাজ্য। তাহলে এই যে এই কোশ্চেনটার অ্যান্সার আমি বলতে পারি 6 দ্বারাও বিভাজ্য হবে, আবার 12 দ্বারাও বিভাজ্য হবে। তো তুমি এই টাইপের কোশ্চেনে এই এন এর মান কিছু একটা ধরে দেখে নাও। হ্যাঁ, আমি 1 ধরলাম, 1 এর ক্যালকুলেশনটা আমার সুবিধা। আমি যদি 2 ধরতাম তাও হতো। দেখো 6 × 2, এন এর মান যদি 2 ধরি তাহলে 2 মানে 4, তাহলে 6 × 4 প্লাস 6 এন এর মান কত ধরছি আমি এখন 2, তাহলে এটা হলো 24, এটা হচ্ছে 12, 24 আর 12 36। দেখো এটা 6 দ্বারাও বিভাজ্য, আবার 12 দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, অপশন বি হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট দেখি। দেখো দেওয়া হচ্ছে দুটি সংখ্যার গুণফল 20, 28, এদের গসাগু 13 হলে এই ধরনের জোড়ার সংখ্যা কত। তো যাই হোক, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে যদি আমাকে সংখ্যাগুলোকে ধরে নিতে হয়, তাহলে সংখ্যাগুলোকে আমরা কিভাবে ধরি। একটা সংখ্যা আমি ধরে নিই এইচ এ, একটা সংখ্যা ধরে নিই এইচ বি, এইচটাই হচ্ছে গসাগু, তাই না। তো যাই হোক, এবার দেখো সংখ্যা দুটো কি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে। তাহলে এই দুটো গুণফল দেওয়া আছে কত, 20, 28। এবার এইচ এর ভ্যালু আমরা জানি কত, 13। তাহলে এটা হয়ে গেল 13a ইন্টু হয়ে গেল 13b সমান 20, 28। এবার যদি আমি 13 সাথে কাটাকাটি করে দিই ধরো, তাহলে এটা হয়ে যাবে 156। আবার 13 থেকে যদি কাটি, 13 13, 26। তাহলে a ইন্টু বি এর মান চলে আসছে দেখো 12। তাহলে এমন কোন দুটো সংখ্যা যাদের গুণফল হতে হবে 12, তাই তো। কি কি হতে পারে, এক হতে পারে 1 12, একটা হতে পারে 2 6, একটা হতে পারে 3 4। আর কিছু হবে, তাহলে ঘুরে দেখো আবার 4 3, এটাই আসছে, তো একই ব্যাপার 3 4। তো এই তিনটে জোড়াই আমরা পেতে পারি। এবার ব্যাপার হচ্ছে এই তিনটে জোড়ার মধ্যে কি এই যে মাঝের জোড়াটা আছে, এই মাঝের জোড়াটা কিন্তু আমরা ধরতে পারবো না। কারণ কি, এই মাঝের জোড়াটা দেখো কাটাকাটি করা যাচ্ছে। সোজা কথা, আমাকে পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে, সেরকম জোড়াকে আমরা ধরতে পারবো। মানে পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে, এই জিনিসটা তোমরা মাথায় রেখো যে পরস্পর মৌলিক হতে হবে। ঠিক আছে, পরস্পর মৌলিক। বা সোজা কথায় তোমরা এইভাবে মনে রাখতে পারো যে জোড়াগুলো এমন হতে হবে যাতে কাটাকাটি না করে যায়। দেখো 1 আর 12 কিছু দিয়ে কাটবে কি, কাটবে না, সেই জন্য এই জোড়াটা আমার গ্রহণযোগ্য। আবার এই জোড়াটাও গ্রহণযোগ্য, 3 আর 4 কাটাকাটি তো করা যায় না। কিন্তু 2 আর 6 দেখো 2 দিয়ে কাটছে, কাটাকাটি করা যাচ্ছে। কাটাকাটি করা যাচ্ছে মানে এটা পরস্পর মৌলিক নয়, তার মানে এই জোড়াটা ধরা যাবে না। তাহলে কতগুলো জোড়া পাওয়া যাবে, কত জোড়া সংখ্যা, 2 জোড়া, অপশন বি। নেক্সট দেখেছো, নেক্সট দেখো আছে ক্ষুদ্রতম সংখ্যা যার 7 দ্বারা হ্রাস করলে 12, 16, 18, 21 এবং 28 দ্বারা বিভাজ্য হবে। ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলেছে, মানে এই ধরনের কোশ্চেনে কি করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা মানে এলসিএম, তাই না। তাহলে এটার এলসিএম নিয়ে নেবো, 12, 16, 18, 21, 28। এলসিএম তোমরা সবাই করতে পারো, জাস্ট আমি করে নিচ্ছি একবার। 2 8 16, 2 9 18, 21, 2 14, 28। আবার যদি 2 দিয়ে করে দিই, 2 3 6, 2 4 8, 9 21, 2 7 14। 3 দিয়ে, 3 1 3, 4 3 3 9, 3 7 21, 7। আরেকবার চলে যাবে 7 দিয়ে, 1 4 3 1 1, 3 4 12, 2 2 4, 4 3 12, 12 12 144, 144 ইন্টু 7, তাই তো। এই 7টা আছে, 4 7 28, 4 7 28 29 30, 3 ক্যারি, 7 1 7, 3 10। তাহলে 1008। কিন্তু এটা হচ্ছে সংখ্যা যেগুলো ক্ষুদ্রতম সংখ্যা, যেগুলো এইটা এটা 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 আর এটা দ্বারা বিভাজ্য, মানে ভাগ করলে মিলে যাবে। কিন্তু আমাকে সেই সংখ্যাটা বার করতে হবে যার থেকে 7 বিয়োগ করলে এই সংখ্যাটা আসবে, তাই না। ক্ষুদ্রতম সংখ্যা যার দ্বারা 7 হ্রাস করলে এত এত দ্বারা বিভাজ্য হয়। তাহলে এটা হচ্ছে বিভাজ্য সংখ্যাটা, এটা হচ্ছে বিভাজ্য সংখ্যাটা, তাই না, বিভাজ্য সংখ্যাটা। তাহলে কোন সংখ্যা থেকে 7 বিয়োগ করলে এই বিভাজ্য সংখ্যাটা আসবে, তা কি করে বের করবো না, এর সাথে আমি 7 জাস্ট যোগ করে দেবো। তাহলে কত হয়ে যাবে, 10015, সরি 1015। এখান থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে দেখো এই সংখ্যাটা চলে আসবে, যেই সংখ্যাটা এই নাম্বারগুলো দ্বারা বিভাজ্য। ক্লিয়ার। আমাকে এখানে বিয়োগ করার কথা বা হ্রাস করার কথা বলা আছে, তাই আমাকে কি করতে হয়, যোগ করতে হয় সংখ্যাটা পাওয়ার জন্য। তাহলে 1015 হয়ে যাবে আমার কাছে অ্যান্সার, অপশন বি। নেক্সট দেখো আছে
সবচেয়ে বড় পরিমাপক সিলিন্ডার যা কত, যা 98, 182 এবং 266 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন 3টি ট্যাঙ্ক সঠিকভাবে মাপ করবে। তো যাই হোক, সব থেকে বড় বলেছে, সবচেয়ে বড় মানে HCF, তাই না? HCF নিতে হবে আমাকে। গসাগু, এই 3টে সংখ্যার গসাগু নিয়ে নেবো, হয়ে যাবে। জাস্ট একটা যদি আমরা করে দেখিনি তাহলে অ্যান্সার পেয়ে যাব। দেখো, এটা একবার যাবে প্রথমে 98, 4 10 8 18 84, আবার 98, এটা হয়ে যাবে 84, 4 1 14 84, এটা কতবার হয়ে যাবে? 6বার, তাই না? 6বার করলে এটা মিলে যাবে। তাহলে গসাগু আমার হয়ে যাচ্ছে 14। কিন্তু আরেকটা সংখ্যা এখনো পড়ে আছে, এটাকেও তুমি কিন্তু ভাগ করে দেখে নিতে পারো, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই একটা চেক করলেই হয়ে যায় অ্যান্সার। ঠিক আছে, তোমরা দেখে নাও, এক্ষেত্রেও আশা করছি হয়ে যাবে। 126 হচ্ছে, 14 9 126 হয়ে যায়। দেখো মিলে গেল ভাগ করে, তাই না? তাহলে গসাগু কত হচ্ছে? 14। এই 14ই হয়ে যাবে অ্যান্সার। যেহেতু সবচেয়ে বড় বলেছে তাই গসাগু বার করতে হবে, জাস্ট গসাগু বের করে নেবো, অ্যান্সার আমরা পেয়ে যাবো। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো আছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 20% এবং 50% বেশি। তাহলে দুটি সংখ্যা আছে তৃতীয় একটা সংখ্যা থেকে, তাহলে আমরা থার্ড নাম্বারটা যদি ভাবো 100 হয়, তাহলে একটা ফার্স্ট একটা সেকেন্ড দুটো নাম্বার আছে এখন। তাহলে প্রথম সংখ্যাটা এই তৃতীয় সংখ্যার থেকে কত বেশি? 20% বেশি, মানে কত হবে? 120। আর তৃতীয় সংখ্যাটা সরি, এবং দ্বিতীয় সংখ্যাটা এই 3 নম্বর সংখ্যা থেকে কত পার্সেন্ট বেশি বলেছে? 50% বেশি। তাহলে দ্বিতীয় সংখ্যাটা হয়ে যাবে 150, তাই না? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে বলেছে, এই সংখ্যার রেসপেক্টে বলেছে, তাহলে এই সংখ্যাটাকে আমরা 100 ধরে নিলাম। তাহলে প্রথমটা 20% বেশি, 120, আর দ্বিতীয়টা 50% বেশি, তাই 150 হয়ে গেল। এবার আমাকে বলেছে দুটি সংখ্যার অনুপাত কত, মানে এই দুটো সংখ্যার অনুপাত আমাকে জানতে চেয়েছে। আমরা জাস্ট কাটাকাটি করে নেবো, 3 4 12, 3 5 15, 4:5, অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, দেওয়া আছে একটি ট্রেনে বসে থাকা একজন ব্যক্তি যা প্রতি ঘন্টায় 50 কিলোমিটার বেগে ভ্রমণ করছে। যে একটি পণ্যবাহী ট্রেন বিপরীত দিক থেকে যাত্রা করে তাকে অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। যদি পণ্যবাহী ট্রেন 280 মিটার লম্বা হয় তাহলে তার গতিবেগ কত? আচ্ছা, এখানে দেখো বলা আছে একটা ব্যক্তি আছে, একটা ট্রেনে বসে থাকা একজন ব্যক্তিটার স্পিড কত? 50 কিলোমিটার বেগে। তার মানে এখানে ব্যক্তিটা আলাদা আলাদা করে স্পিড নেই, ট্রেনটার স্পিড, কিন্তু এখানে ব্যক্তির রেসপেক্টে বলা হচ্ছে, পুরো ট্রেনটার কথা বলা হচ্ছে না। একটা ট্রেনে একটা ব্যক্তি আছে, ঠিক আছে, এ বিপরীত, এই ট্রেনটা ধরো এই দিক থেকে আসছে, এই দিক থেকে আরেকটা ট্রেন আসছে বিপরীত দিক থেকে। এই ব্যক্তিটা এই পুরোপুরি ট্রেনটাকে ক্রস করছে 9 সেকেন্ডে। ঠিক আছে, পুরো ট্রেনটাকে রেসপেক্টে কিন্তু বলেনি যে এই ট্রেনটাকে ক্রস করছে 9 সেকেন্ডে, এটা কিন্তু বলা নেই। এই ট্রেনে বসে থাকা এই ব্যক্তিটা এই ট্রেনটাকে ক্রস করছে 9 সেকেন্ডে, এটা বলা আছে। ভালো করে কিন্তু অঙ্কটা পড়বে। এই ট্রেনটার দৈর্ঘ্য বলে দিয়েছে 280 মিটার। তাহলে এই ট্রেনটা যখন এই ব্যক্তিটাকে ক্রস করছে, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকেই ক্রস করছে, তার মানে ডিস্টেন্স এখানে 280 মিটারই হবে। টাইম কত বলে দিয়েছে? টাইম বলে দিয়েছে 9 সেকেন্ড। আর স্পিড কত হবে? দেখো, যখন দুটো ট্রেন একজন আরেকজনের বিপরীত মুখে যায় তখন রিলেটিভ স্পিডের কাজে লাগে, আর রিলেটিভ স্পিডটা এখানে হয়ে যাবে কত? এটা তো 50 বলা আছে, তাই না? এটা 50 কিলোমিটার পার সেকেন্ড বলা আছে, এটা ধরো আমি ধরে নিলাম এক্স কিলোমিটার পার আওয়ার, পার আওয়ার বলা আছে, তাহলে এটা ধরে নিলাম এক্স কিলোমিটার। যেহেতু দুজন একজন আরেকজনের অপোজিটে যাচ্ছে, রিলেটিভ স্পিড লাগবে, আর অপোজিটে যাওয়ার জন্য হয়ে যাবে যোগ, তাহলে 50 প্লাস এক্স এত কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমি দেখছি এগুলো সব মিটার আর সেকেন্ডে দেওয়া আছে, তাহলে এটাকে জাস্ট আমি 5/18 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল কি আমার কাছে? মিটার পার সেকেন্ড। এবার ফর্মুলা তো একটাই, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স হচ্ছে 280, স্পিড হচ্ছে 50 প্লাস এক্স ইন্টু 5/18, আর টাইমটা হচ্ছে 9। এটা জাস্ট একটু ক্যালকুলেশন আমি করে নেবো, 2 দিয়ে কেটে দিলাম, 2টা এদিকে চলে এলে গুণ হয়ে যাবে, 28 2 56, 560 হয়ে গেল। এটা হয়ে যাবে 250 প্লাস 5x। এবার 5x এর ভ্যালু এই 250টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে পড়ে থাকবে কত? 250, আর এইদিকে পড়ে থাকছে 310। তাহলে 5x এর ভ্যালু হচ্ছে 310, x এর মান হয়ে যাবে
5 6 30 5 2 10 62, মানে অপশন বি। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো দেওয়া আছে, একটা চিড়িয়াখানায় 3টি বিড়াল এমনভাবে ঘোরাফেরা করছে যখন বিড়াল এ 5 পদক্ষেপ নেয়, বি 6টি এবং সি 7টি পদক্ষেপ নেয়। যখন মানে এখানে আবার কি বোঝাচ্ছে? টাইম। দেখো আগের ক্লাসে একটা অঙ্ক করেছি এই টাইপের, তাই না? ওইখানে 2টো ছিল, এখানে 3টে আছে। তাহলে এই প্রথম লাইনটার দিয়ে আমরা বুঝতে পারছি এখানে টাইম বা সময় যেটা হচ্ছে একই, যখন বা যতক্ষণে, এটা বলতে চাইছে। ঠিক আছে, যে এ বিড়ালটা 5টা পদক্ষেপ নিচ্ছে, ঠিক সেই টাইমে বিটা 6টা পদক্ষেপ আর সি বিড়ালটা 7টা পদক্ষেপ নিচ্ছে। ক্লিয়ার? নেক্সট লাইনে দেওয়া আছে, কিন্তু এ এর 6টি ধাপ, বি এর 7টি ধাপ এবং সি এর 8টি ধাপের সমান। এই যে এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারছি? যে ডিস্টেন্স বা দূরত্বটা কি হচ্ছে? সমান। এই লাইনটা থেকে এটা আমরা বুঝতে পারছি, তাই না? তাহলে তাদের গতির অনুপাত কি, এটা আমাকে জানতে চেয়েছে। যাই হোক, তাহলে যদি ধরে নাও এই যে এ বিড়ালটা এক এক ধাপে এ করে যায়, বিটা বি করে যাচ্ছে ধরো, আর সিটা সি করে যাচ্ছে, মানে এক ধাপে সি করে যাচ্ছে, এটা ধরে নাও। তাহলে এ এর 6টি ধাপে কত যাবে? 6 এ, মানে এক একটি ধাপে যদি এ করে যায় 6টি ধাপে যাবে 6 এ, বিটা যাবে 7b আর সিটা যাবে 8c। তাহলে এই তিনটে কি হবে? সমান। এক ধাপে এ করে যায় 6 ধাপে যাবে 6 এ, এক ধাপে যদি বি করে যায় 7 ধাপে যাবে 7b, এক ধাপে যদি সি করে যায় তাহলে 8 ধাপে যাবে 8c দূরত্ব। আর এই দূরত্বটাই কি বলা আছে? সমান বলা আছে, সেই জন্য সমান করে দিলাম। এবার এই ফরম্যাটে যদি থাকে, এখান থেকে ডাইরেক্ট যদি তোমাকে A:B:C লিখতে বলি অনুপাতগুলো, তুমি লিখতে পারবে নিশ্চয়ই। কিভাবে লিখতে হবে বলেছিলাম? দেখো, যখন এ এর মান বার করব তখন এটাকে ছেড়ে দাও, বাকি দুটোকে গুণ করে দাও, 7 8 56। যখন বি এর মান বার করবো তখন বিটাকে ছেড়ে দাও, বাকি দুটোকে গুণ করে দাও, কত হচ্ছে? 48। যখন সিটাকে বের করবো তখন সিটাকে ছেড়ে দাও, বাকি দুটোকে গুণ করে দাও, কত হচ্ছে? 42। এবার জাস্ট তুমি যদি কাটাকাটি যাচ্ছে তো করে দাও। এটা হয়ে গেল 28, এটা হয়ে গেল 24, এটা হয়ে গেল 21। ক্লিয়ার? আর কিছু যাবে না কাটাকাটি। এইবার দেখো ফার্স্ট লাইনটার কথা, যে যতক্ষণে এ বিড়াল এটি 5টি পদক্ষেপ নেয়, সেই টাইমেই বিটা 6টি পদক্ষেপ আর সিটা 7টি পদক্ষেপ নেয়। তাহলে এখানে টাইমটা কি বলা আছে? একই বলা আছে। এবার দেখো বলেছিলাম টাইম যদি একই হয় তাহলে দূরত্বের সাথে বেগটা সমানুপাত হয়। আগের ক্লাসে আলোচনা করেছি এই বিষয়টা, তাই না? দূরত্বের সাথে বেগটা সমানুপাত হয়, তার মানে এইখানে দূরত্বের যে অনুপাত হবে সেটাই হয়ে যাবে বেগের অনুপাত, তাই তো? তাহলে ফার্স্ট লাইনটা থেকে আমি দূরত্বের অনুপাতটা কি করে বের করব? দেখো, এ বিড়ালের 5টি পদক্ষেপ, এ বিড়াল এক একটা পদক্ষেপে কত যাচ্ছে? 28 করে। 5টা পদক্ষেপে কত যাবে? 5 × 28। বি বিড়ালের 6টি পদক্ষেপ, বি এক পদক্ষেপে যায় 24, 6 পদক্ষেপে যাবে এটা। সি বিড়ালের 7টি পদক্ষেপ, এক পদক্ষেপে যাচ্ছে 21, 7 পদক্ষেপে যাবে এটা। এই অনুপাতটা হচ্ছে দূরত্বের অনুপাত, সাথে সাথে এই অনুপাতটাই হবে বেগের অনুপাত। তাহলে জাস্ট এই অনুপাতটা একটু বের করে নেবো আমরা, যদি কাটাকাটি যাই করে নেবো, না হলে গুণ করে দেবো। তো কাটাকাটি মনে হচ্ছে কিছু যাচ্ছে না, তাহলে এটা গুণ করে দিই। 5 8 40, 5 2 10, 4 14, এটা হয়ে যাবে 4 6 24, 6 2 12 2 14, এটা হচ্ছে 7 7 2 14, মানে অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনটা অ্যান্সার। আশা করছি এই টাইপটা তোমরা বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট টাইপ, ভালো করে মনে রাখো, আগের ক্লাসেও আমরা পেয়েছিলাম। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো বলা আছে, একটি মিশ্রণে 4:3 অনুপাতে অ্যালকোহল ও জল রয়েছে। মিশ্রণে 5 লিটার জল যোগ করা হয়েছে, এর ফলে অনুপাতটা কত হয়ে গেছে? 4:5। তাহলে পদার্থ মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত সেটা বের করতে হবে। এটা অনেকভাবেই করা যায়। তো দেখো, আমি যদি এইভাবে করি, প্রথমে অ্যালকোহল আর জল এর অনুপাতটা ছিল 4:3, দেন জল মেশানো হয়েছে 5 লিটার, তাহলে +5। অ্যালকোহল কিছু করা হয়নি, 0 লিখে দিলাম ধরো এদিকে। তারপরে অনুপাতটা কত হয়ে গেছে? 4:5, 4:5 হয়ে গেছে। তো আমি যদি সিএমএম লাগাই, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, কিভাবে করতে হয়? 5 4 20, 4 3 12, মাইনাস করলে 8, 8 অনুপাত, তাই না? 5 4 20, 4 3 12, 20 থেকে 12 মাইনাস করলে 8 অনুপাত।
এই 8 অনুপাতের ভ্যালু কত? 5-এর সাথে 0 গুণ করলে 0, 4-এর সাথে 5 গুণ করলে 4-5-এ 20। তাহলে এটাকেও করতে হয় মাইনাস। তাহলে 20 থেকে 0 মাইনাস করলে কত হয়? 20। তাহলে 8 অনুপাতের ভ্যালু হচ্ছে 20। 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 20/8। আমাকে জানতে চাইছে অ্যালকোহলের পরিমাণ কত। অ্যালকোহলটা কত অনুপাত আছে? 4 অনুপাত। তাহলে 4 অনুপাতের ভ্যালু হচ্ছে ইন্টু 4, 10। 10 লিটার হয়ে যাবে অ্যালকোহল, মানে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। নেক্সট দেওয়া আছে 10 ইনিংসে একজন ক্রিকেট খেলোয়াড় রানের গড় ছিল 32। পরের ইনিংসে তাকে কত রান করতে হবে যাতে কিনা তার গড় 4 বৃদ্ধি পায়? এটাও দেখো আমি বেসিক নিয়মেই বলি কি 10টা ইনিংস খেলার পর রানের গড় ছিল 32, তাহলে 32 10টা ম্যাচের পর গড় ছিল 32। সেই গড়টাকে সে বাড়াতে চাইছে এবং বেড়ে কত বৃদ্ধি পাবে বলেছে? 4 বৃদ্ধি পাবে, মানে বেড়ে হবে কত? 36। 10 নম্বর ম্যাচ পর্যন্ত গড় ছিল 32, 11 নম্বর ম্যাচ পর্যন্ত তার গড়টা যাতে 36 হয়েছে, এই কথাটাই বলেছে। তাহলে 11 নম্বর ম্যাচে তাকে কত রান করতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। তো 10টা ম্যাচের গড় যদি 32 হয়, মোট কত হবে বলো? মোট হবে 320। 11টা ম্যাচে গড় যদি 36 হয়, তাহলে মোট কত হবে? না 11 ইন্টু 36, তাই না? তাহলে হয়ে যাবে 396। তাহলে 11তম ম্যাচে তাকে কত রান করতে হবে? এটা মাইনাস করে দিলে আমি পেয়ে যাবো অ্যান্সার 76, অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো দেওয়া আছে 15 জন শিক্ষার্থীর গড় বয়স 15 বছর। এর মধ্যে 5 জনের গড় বয়স 14 বছর এবং 9 জনের গড় বয়স 16 বছর। তাহলে 15তম ছাত্রের গড় বয়স কত? আচ্ছা দেখো 15 জন ছাত্রের গড় যদি 15 বছর বয়স হয়, তাহলে মোট কত হবে বলো? মোট হবে 15 ইন্টু 15, তাই তো 225। যার মধ্যে 5 জনকার গড় বয়স 14, তাহলে 5 জনের গড় বয়স যদি 14 হয়, 5 জনের মোট কত হবে? 70। আবার 9 জনের গড় 16, 9 জনের গড় যদি 16 হয়, তাহলে 9 জনের মোট কত হবে? 144। তাহলে 9 আর 5 14 জনের মোট কত হচ্ছে? না এই দুটোকে যোগ করে দিলে আমি পেয়ে যাবো 214, তাই তো? 14 জনের মোট হচ্ছে 214। তাহলে যে 15 জন, 15তম ব্যক্তি, তার বয়সটা কত? না এটা বিয়োগ করে দিলে আমরা তার বয়স পেয়ে যাবো, মানে 11 বছর, অপশন এ। ক্লিয়ার? সহজ একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট দেখো দেওয়া আছে স্থির পানিতে একজন মানুষ স্থির পানিতে প্রতি ঘন্টায় 6 কিলোমিটার বেগে চলতে পারে। আচ্ছা একজন মানুষ মানে আমরা যেটা বোট ধরি সেটাই মানুষ ধরো। এখানে বলেছে বোটকে আমরা ইউ দিয়ে লিখি 6 কিলোমিটার/আওয়ার। নদী যখন ঘন্টায় 1.2 কিলোমিটার বেগে যায়, মানে স্রোতের বেগ বলে দিয়েছি। স্রোতের বেগ মানে ভি, সেটা বলে দিয়েছে কত? 1.2 কিলোমিটার/আওয়ার। তখন তার এক জায়গা থেকে যেতে এবং ফিরতে, মানে একটি জায়গা থেকে যাচ্ছে আবার সেই জায়গায় ফিরে আসছে, তার সময় লাগে কত বলেছে? 1 ঘন্টা। ঠিক আছে, একটি জায়গা থেকে যাচ্ছে এবং ফিরে আসতে, মানে ডিস্টেন্স একই, সময় লাগে কত? 1 ঘন্টা। তাহলে মোট দূরত্ব কত আমাকে বার করতে বলেছে। দেখো এই ধরনের কোশ্চেনে দূরত্বের একটা ফর্মুলা আছে, তাই না? কি হয়? ডিস্টেন্স ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টোটাল টাইম, তাই তো? এবার এক্স ওয়াই মানে দুটো বেগ, একটা অনুকূল বেগ, একটা প্রতিকূল বেগ। এবার এখানে অনুকূল বেগটা কত হবে? অনুকূল মানে যোগ হয়ে যাবে, তাই না? তাহলে এটা হয়ে যাবে দেখো 7.2, আর প্রতিকূল মানে বিয়োগ হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে 4.8, তাই তো? জাস্ট এবার ভ্যালুগুলো পুট করে দেবো। টোটাল টাইমটা 1 ঘন্টা বলেই দিয়েছে, তাহলে ভ্যালুগুলো যদি পুট করে দিই 7.2 ইন্টু 4.8, আর নিচে এই দুটোকে যোগ করলে হয়ে যাবে 12 ইন্টু 1। দুটো দশমিক উঠিয়ে দিলাম, নিচে 100 হয়ে গেল। এবার এটা কাটাকাটি করে নিই, 4×12 = 48। জাস্ট এটা মাল্টিপ্লাই করে দেবো, 4×2 = 8, 4×7 = 28, 100 আছে দুটোর আগে দশমিক, মানে হয়ে গেল 2.88। 2.88 এটা হয়ে গেল এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স। তাহলে লোকটা কতটা গিয়েছে? লোকটা একবার এই দূরত্বটা গিয়েছে, একবার এসেছে, তাই না? তাহলে লোকটা মোট কতটা দূরত্ব গিয়েছে? একবার গিয়েছে, একবার এসেছে, ডিস্টেন্সটা আমি পেয়ে গেলাম 2.88। তাহলে লোকটা গিয়েছে 2.88 ইন্টু 2, তাই না? কারণ একবার গিয়েছে একবার ফিরে এসছে। তাহলে 8×2 = 16, 17 7 হাতে 1, 5.76, অপশন সি। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট দেখি। বলা হচ্ছে 7 টাকা প্রতি কেজি 27 কেজি চিনির সাথে কত কেজি 9 টাকা প্রতি কেজি দরে চিনি মেশাতে হবে যাতে কিনা মিশ্রণটা 9.24 টাকা কেজি দরে বিক্রি করলে 10% লাভ হয়। আচ্ছা
এলিগেশনের কোশ্চেন বুঝতেই পারছো নিশ্চয়ই। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু এই জিনিসটা মাথায় রাখবো, 9.24 টাকায় বিক্রি করলে তার 10% লাভ হয়। তাহলে এই জায়গা থেকে 10% লাভ মানে কত? 110, তাই না? এটারই ভ্যালু দেওয়া আছে 9.24, 10% লাভ মানে তো এসপি হবে 110। সে 110-এর ভ্যালু আছে বিক্রি করা কত 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 টাকায় বলা আছে? 9.24। তো 110-এর ভ্যালু 9.24, একের ভ্যালু কত আর এক্সের ভ্যালু কত, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু অবশ্যই বার করবে। এবার এটা যদি ক্যালকুলেশন করো, দেখো 11 দিয়ে কেটে দিচ্ছি, 8 11 88, 4 11 40, মানে 8.4 হয়েছে। তাহলে তাহলে এরপর যদি আমরা এলিগেশন লাগাই, দু প্রকার চিনি, একটা 27 টাকা কেজি, সরি, একটা 7 টাকা কেজি আর একটা 9 টাকা কেজি। তাহলে একটা 7 টাকা কেজি, একটা 9 টাকা কেজি, ওভারঅল রেটটা কত? 8.4, তাই না? তাহলে 8.4 হয়ে গেল মাঝে। এইটা কিন্তু মাথায় রাখবে, 8.4 হবে মাঝে মাঝে, কিন্তু এইটা হবে না, 9.24 হবে না। কারণ কি, 9.24 যখন বিক্রি করছে তার 10% প্রফিট থাকছে, এটা কিন্তু ক্রয় মূল্য নয়। তো সেই কারণে 100, মানে এটা 110-এর ভ্যালু, 9.24টা 100-এর ভ্যালু কত হচ্ছে এটা আমি বের করবো ক্রয় মূল্যটা, তারপরে আমরা এই এলিগেশনটা লাগাবো, কারণ এলিগেশনটা আমরা ক্রয় মূল্যের উপরে লাগাচ্ছি, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? তো যাই হোক, এবার যদি এলিগেশনটা আমরা লাগিয়ে দিই, তাহলে দেখো এটা কত হয়ে গেল, এটা হয়ে যাবে 0.6, আর এটা হয়ে যাবে 1.4, পয়েন্ট পয়েন্ট উঠে দাও, কাটাকাটি করে নাও, 3 আর 7। এবার দেখো এই 7 টাকা কেজি দরের চিনিটা ক কেজি কিনেছিল? 27 কেজি কিনেছিল, তাই না? কিন্তু আমরা এখানে কত পাচ্ছি? 3। এখানে কত পেয়েছি? 7 টাকা কেজি দরেরটা কত কিনেছে? 3। তাহলে 3-এর ভ্যালু আমরা বলতে পারি 27। তার মানে কত গুণ হচ্ছে? 9 গুণ। তাহলে এই 9 টাকা কেজি দরের চিনিটা ক অনুপাত কিনেছে? 7। তা 7 অনুপাত মানে কত? 3 অনুপাতের ভ্যালু 27, 1 অনুপাতের ভ্যালু কত? 9, আর 7 অনুপাতের ভ্যালু হবে 7 9 63। 63 কেজি হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? অপশন ডি। নেক্সট দেখি চলো। দেখো দেওয়া হচ্ছে একটা বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফলে শতকরা পরিবর্তন কি হবে? আচ্ছা, 25% বৃদ্ধি পেয়েছে, 25% মানে কত বলে? 1/4। মানে বাহু যদি আগে 4 ছিল, এখন কত হয়ে গেছে? 5। এটা হচ্ছে বাহু, তাই তো? ক্ষেত্রফল কি হয় বলো? ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার, মানে কি? 4 স্কোয়ার 16, আগে যদি 16 ছিল, এখন কত হয়ে গেছে? 5 স্কোয়ার মানে 25। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে? দেখো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 9। পার্সেন্টেজে যদি বার করতে হয়, তাহলে আগে যত ছিল, মানে আগে ছিল 16, এটা নিচে চলে আসবে ইন্টু 100, তাই না? 4 দিয়ে কাটছি, 4 25 100, 4 4 16, 9 25 225 বাই 4, 4 5 20, 4 6 24, 56 পয়েন্ট সামথিং, 56.25। অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। দেখো দেওয়া আছে 8,000 টাকায় বার্ষিক 15% চক্রবৃদ্ধি হারে 2 বছর 4 মাস এর চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। আচ্ছা, দেখো এটারও অনেক কটা প্রসেস আছে। তো আমি যদি নর্মাল বেসিক প্রসেস, বা আমি যদি ট্রি মেথডে করি, দিলাম ট্রি মেথডে আমি করবো। 15% বলেছে, 15% মানে জানো সবাই কত হয়? 3/20, তাই তো? 2 বছর 4 মাস মানে এটা অ্যাপ্রক্সিমেট 3 বছরই ধরে নেবো প্রথমে। তাহলে 20 কিউব নিতে হবে আমাকে, 20 কিউব মানে কত? 8,000। 3 বছরের জন্য 3টে। আচ্ছা, এবার যদি 8,000-এর 3/20 করি আমরা, কত পাবো বলো? 1200। 1200 করে 3 বার, তাই না? নেক্সট, এখান থেকে আবার 3/20 আসবে, এখান থেকে যদি আবার 3/20 করি, তাহলে কত পেয়ে যাবে? 180। এটা থেকে 3/20 করলে কত হয়ে যাবে? 180। এটা থেকে করলে কত হয়ে যাবে? 180। আবার লাস্ট এটার থেকে যদি আমি 3/20 করি, তাহলে সেটা কত হয়ে যাবে? 18, তাই তো? সরি, 18 নয়, 27। 27, বাস। এবার দেখে নাও চক্রবৃদ্ধি সুদ কত টাকা হচ্ছে। 3 12 3600, না সরি, এভাবে নয়, আমি 2 বছরটাকে আগে টোটালি কম করে নিন, কাউন্ট করে নিন কত টাকা হচ্ছে দেখে নি 2 বছরে। দেখো 12 12 24, 2400 আর 180, মানে 2580 টাকা হয়ে গেল 2 বছরে। 3 নম্বর বছরে ক টাকা হচ্ছে সেটা আলাদা করে দেখি। 3 নম্বর বছরে দেখো কত হচ্ছে? 1200, 180 180, 360 আর 27, 387। 1200 আর 387 মানে 1587। এটা হচ্ছে 3 নম্বর বছরে চক্রবৃদ্ধি সুদ। কিন্তু 3 নম্বর বছরটা তো পুরোপুরি ছিল না, এখানে শুধুমাত্র 4 মাস ছিল। 2 বছর কমপ্লিট, আর 3 নম্বর বছরের মধ্যে শুধু 4 মাস ছিল। তা 4 মাস মানে আমি এটা বলতে পারি যে 1/3 বছর, 1/3 বছর, তাই না?
তো যেহেতু 3 নম্বর বছরটা পুরোপুরি ছিল না, তার 1/3ই ছিল, সেই জন্য 3 নম্বর বছরে যে সুদটা পেয়েছি তার আমরা 1/3 করে নেবো। 1/3 যদি করে নিই তাহলে আমরা দেখো পেয়ে যাচ্ছি 3×5=15, 3×2=6, 3×9=27, 529। তো এর সাথে শুধুমাত্র আরো 529 টাকা যোগ হবে, তাহলে সেটা হয়ে যাবে 3109। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? আশা করছি বোঝা গেল। চলো নেক্সট দেখি। এ এবং বি একটা ব্যবসায়ী 3:2 অনুপাতে বিনিয়োগ করে। মোট লাভের 5% দাতব্য প্রতিষ্ঠানে চাই, মানে 5% তারা দান করে দেয়। এ এর শেয়ার হয় 855 টাকা, মোট লাভ কত আমাকে বলতে হবে। তো যাই হোক, এ আর বি 3:2 অনুপাতে বিনিয়োগ করে, ঠিক আছে। বলেছে মোট লাভের 5% দান করে দেয়, তাহলে 5% যদি দান করে দেয় তাহলে বাকি যে 95% বেঁচে থাকে সেটা এ আর বির মধ্যে ভাগ হয়ে যায়। আর সেটা কি অনুপাতে ভাগ হবে? সেটা এই অনুপাতেই ভাগ হবে, যে অনুপাতে তারা টাকাটা দিয়েছে। কারণ এইখানে তো আর আলাদা করে কোনো সময়ের কথা বলা নেই, তাহলে যে অনুপাতে বিনিয়োগ হয়েছে সেই অনুপাতেই টাকাটা ভাগ হয়ে যাবে, তাই না? মানে এ পাবে 3 ভাগ, বি পাবে 2 ভাগ, কিন্তু ওই 95%-এর মধ্যে, ঠিক আছে। কিন্তু কোশ্চেনে বলা আছে এ এর শেয়ার হচ্ছে, মানে যে লাভের লভ্যাংশটা পেয়েছে সেটা হচ্ছে 855 টাকা, কিন্তু অনুপাতে দেখছি 3 অনুপাত, তাহলে আমরা বলতে পারি 3 অনুপাতের ভ্যালু হচ্ছে 855 টাকা। 1 অনুপাতের ভ্যালু কত হবে? বাই 3 করে দেবো, 1 অনুপাতের ভ্যালু পেয়ে যাবো। আমাকে মোট লাভ বলেছে, মোট কত অনুপাত? দুজন মিলে 5 অনুপাত, তাহলে ইন্টু 5 করে দিলে এই যত টাকা ভাগ হয়েছে সেটা আমরা পেয়ে যাবো। তো দেখো এটা যদি ক্যালকুলেশন করে নিই, 3×2=6, 3×8=24, 3×5=15, 5×5=25, 5×8=40, 42, 5×2=10, 14, 1425 টাকা হচ্ছে এই দুজনের মধ্যে ভাগ হয়েছে। কিন্তু ভাগ তো 95%ই হয়েছে, তাই না? 5% তো দান করেছে, তো ওই টাকাটা তো আমাকে বের করতে হবে, তবেই না মোট লাভটা বার করতে পারবো আমরা, তাই না? তাহলে দেখো 1425 টাকা, এটা হচ্ছে 95%-এর ভ্যালু। 100%-এর ভ্যালু বার করলে তবেই আমার কিন্তু মোট লাভ বেরোবে। তাহলে এটা হচ্ছে 95%-এর ভ্যালু, তাহলে 95% মানে 1425 টাকা বলতে পারি আমি, তাই না? এটা মানে 1425, 1% মানে কত হবে? বাই 95, আর 100% মানে ইন্টু 100, তাই না? এবার এটা জাস্ট কাটাকাটি করে দাও, 1500 হয়ে যাবে উত্তর। ভাগ করারই দরকার নেই, অপশন দেখেই হয়ে যাচ্ছে 1500ই হবে, তাই না? চলো নেক্সট দেখা যাক। দেখো দেওয়া আছে 2 প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছে, আর 20% ভোট ছিল অবৈধ। মোট ভোটারের সংখ্যা দেওয়া আছে আমার কাছে 7500। তাহলে অন্য প্রার্থী, মানে অন্য একজন প্রার্থী, ও বৈধ ভোট পেয়েছে কতগুলো সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে কি আছে ব্যাপারটা? ব্যাপারটা এরকম যে মোট তো 7500 ভোটার ছিল, যার 20% ছিল ইনভ্যালিড, তাই না, অবৈধ। তাহলে এর 80% বৈধ ভোট ছিল। 80% মানে কত হচ্ছে? একটু ক্যালকুলেট করে নিন, তাই না? 5×8=40, 7×8=56, 4×4=60, মানে 6000 ভোট ছিল বৈধ ভোট। এবার একজন প্রার্থী বৈধ ভোটের 55% পেয়েছেন, তাহলে অন্যজন প্রার্থী বৈধ ভোটের কত পার্সেন্ট পাবে? টোটাল তো 100% যদি ভাবি বৈধ ভোটটাকে, তাহলে একজন পেয়েছে 55%, এটা আমাকে বের করতে দেয়নি। আরেকজন কত পাবে? আরেকজন অবশ্যই পাবে 45%। এই 45%টাই আমাকে বের করতে হবে। তাহলে 6000-এ যদি 45% আমি করে নিই তাহলে কত হবে? 5×6=30, 4×6=24, আর 3=27, 2700 হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। ছড়ে এ এর বয়স 10 বছর আগে বি এর চেয়ে দ্বিগুণ হবে। এ এখন বি এর থেকে 9 বছরের বড়, তাহলে বি এর বর্তমান বয়স কত? এই কোশ্চেন গুলো অপশন টেস্টে খুব ইজিলি হয়ে যায়। দেখো আমাকে কোশ্চেনে বি এর বর্তমান বয়স বের করতে বলেছে, তার মানে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো সব বি এর বর্তমান বয়স। তাহলে এ এর বয়সগুলো কত হবে বলো তো? আমাকে তো এখানে লাইনে বলে দিয়েছি যে এ এখন বি এর থেকে 9 বছরের বড়, তাহলে বি যদি 19 হয় এ হবে 28, 29 হলে 38, 39 হলে 48, আর 49 হলে কত হবে? 9 বছর বেশি মানে 58, তাই না? এবার ফার্স্ট লাইনটা দেখো কি দিয়েছে, বলছে 10 বছরে
এর বয়স 10 বছরে মানে 10 বছর পরে, তাই না? 10 বছরে কত বয়স হবে মানে কি বোঝাচ্ছে? 10 বছর পরে। 10 বছর পরে এর বয়সটা 10 বছর আগে বিয়ের যে বয়স ছিল তার দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে 10 বছরে এর বয়স মানে 10 বছর পরে। তাহলে 10 বছর পরে এর বয়স দেখে নি কত হবে? এটা 38 হবে, এটা 48 হবে, এটা 58 হবে, আর এটা 68 হবে। আর 10 বছর আগে বিয়ের বয়সের চেয়ে দ্বিগুণ হবে বলেছে। তো 10 বছর আগে বিয়ের বয়স, 10 বছর আগে বিয়ের বয়সটা লিখবো এখানে আমি। তো 10 বছর আগে বিয়ের বয়স কত? 9। এটাতে হবে 19, এটাতে হবে 29, এটাতে হবে 39। দেখো, 9 দ্বিগুণ 38 হচ্ছে না, তাই না? দ্বিগুণ তো নয়, তাহলে অপশনটা হলো না। 19 48 দ্বিগুণ হচ্ছে না। 29 58 দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে অপশন সি হয়ে গেল উত্তর। ক্লিয়ার? কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। নর্মালি অপশন টেস্ট সব থেকে ইজি প্রসেস এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে। চলো নেক্সট দেখি। দেওয়া আছে 3টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করে, দুদিনে একটি ট্যাঙ্ক খালি করে। একদিনে ট্যাঙ্ক খালি করতে 4টি পাম্পকে কত ঘন্টা কাজ করতে হবে? এটা হচ্ছে কোশ্চেন। যাই হোক, বুঝতে পারছো টাইপটা, আশা করি মনে আছে। M1 D1 T1/W1, তাই না? M1 D1 T1/W1 = M2 D2 T2/W2, এই টাইপের কোশ্চেন, তাই না? জাস্ট এখানে বসিয়ে দাও। 3টি পাম্প বলেছে, তাহলে 3 কতদিন কাজ করে? 2 দিন। কত টাইম ধরে কাজ করে? 8। একটা কাজ কমপ্লিট করে মানে একটা ট্যাঙ্ক খালি করে, মানে টোটাল কাজ 1। নেক্সট M2 মানে কতগুলো ট্যাঙ্ক? 4টি ট্যাঙ্ক, সরি 4টি পাম্প, ট্যাঙ্ক নয়। একদিনে ডি বলেছে 1। কত ঘন্টা কাজ করবে মানে আওয়ারটা আমাকে বার করতে বলেছে, বাই W2 মানে ট্যাঙ্কটা খালি করারই কথা বলেছে, তাই না? ট্যাঙ্কটি খালি করবে মানে সম্পূর্ণ কাজেরই কথা বলেছে। W2 হয়ে যাবে 1। জাস্ট এটা একটু কাটাকাটি করে নাও। 3 2 6 দিয়ে 12। কত ঘন্টা করে কাজ করতে হবে? 12 ঘন্টা করে। অপশন ডি। চলো নেক্সট। নেক্সট দেখো, দেওয়া হচ্ছে একটা চৌবাচ্চায় 3/5 অংশ ভর্তি করতে 1 মিনিট সময় লাগে, তাহলে আর কত সময়ে বাকি অংশ পূর্ণ হবে? তাহলে 3/5 অংশ ভর্তি হতে 1 মিনিট টাইম লাগে, বাকি অংশ ভর্তি হতে কতক্ষণ টাইম লাগবে? যাই হোক, দেখো কিভাবে করব। টোটাল ট্যাঙ্কটা তাহলে যদি আমি 5 ভাগ করি, 3 ভাগ ভর্তি হতে টাইম লাগছে 1 মিনিট মানে 60 সেকেন্ড বলতে পারি। তাহলে 1 ভাগ ভর্তি হতে টাইম লাগবে বাই 3। 3 ভাগ ভর্তি হতে টাইম লাগে 60, 1 ভাগ ভর্তি হতে টাইম লাগবে বাই 3 করে দিলাম। এবার বাকি অংশ দেখো, 5 ভাগের মধ্যে তো 3 ভাগ ভর্তি ছিল, বাকি মানে ক ভাগের কথা বলেছে? 2 ভাগ। তাহলে 2 ভাগ ভর্তি হতে কত টাইম লাগবে মানে ইন্টু 2। 3 20 60, 20 দিয়ে 40, অপশন এ। দেখো কত সহজ কোশ্চেন। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, একটি সংখ্যাকে 4 5 6 দ্বারা পরপর ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 2 3 4 হবে, তাহলে সংখ্যাটি কত? পরপর ভাগ করার কথা বলা হয়েছে, পরপর ভাগ। এই টাইপের কোশ্চেনটা ভালো করে দেখে রাখো। অ্যাকচুয়ালি কোশ্চেনটা বলতে চাইছি কি, মানে ধরো একটা সংখ্যা আছে এখানে, এই সংখ্যাটাকে প্রথমে আমি 4 দিয়ে ভাগ করলাম, এখানে কিছু ভাগফল পাবো, তারপর এখানে ভাগশেষ পাবো। ভাগশেষটা কত হবে বলেছে? 4 দিয়ে ভাগ করলে 2। এবার এই যে ভাগফলটা পেলাম, এই ভাগফলটাকে আবার যদি আমি তারপরে কত বলেছে? 5, 5 দিয়ে ভাগ করি, তাহলে আবার একটা ভাগশেষ পাবো কত? 3। সেখানেও একটা কোনো ভাগফল পাবো, তাই না? তো সেই ভাগফলটাকে আবার যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ভাগশেষ পাবো 4। তো এই যে টাইপ, এই যে যেভাবে ভাগটা করলাম, এটাকেই বলছে পর পর ভাগ। ঠিক আছে, তাহলে আমাকে কোশ্চেন করেছে যে এই সংখ্যাটা কত হবে। তো দেখো, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা জেনারেলি উল্টো দিক থেকে সলভ করি। কিরকম ভাবে দেখো, ভাবো এইখানে যদি ভাগফলটা আমি মিনিমাম ধরলাম 1, ঠিক আছে, 0 ধরা যেতে পারতো, বাট আমি 1 ধরলাম। আমি একটা 1, আচ্ছা, আর যদি 1, আচ্ছা 1 ধরে আমি দেখাচ্ছি তো। তাহলে 1 যদি ধরি, তাহলে এই সংখ্যাটা কত হবে বলো? এই সংখ্যাটা হবে 6 আর 4 ভাগশেষ আসছে, তাহলে 6 একে 6 প্লাস 4 মানে 10 হবে তো। তাহলে দেখো 10 যদি এই সংখ্যাটা হয়, তবেই 6 দিয়ে ভাগ করলে 4কে আমি কি পাবো? 4কে আমি ভাগশেষ পাবো, তাই না? তাহলে 10 পেয়ে গেলাম। মিনিমাম সংখ্যাটা কত হয়ে গেল? 10।
এবার এটা যদি 10 হয় তাহলে এই সংখ্যাটা কত বলে দাও? এই সংখ্যাটা কি হবে? 5 ইন্টু 10, 5×10 50, আর ভাগশেষটা কি হয়? প্লাস হয়ে যায় 53। তাহলে এই সংখ্যাটা পেয়ে গেলাম কত? 53। দেখো এই সংখ্যাটা যদি 53 হয় মানে ওই যে ওই ফর্মুলা, ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটাই তো ফর্মুলা, তাই না? তাহলে আমি এটা বার করতে চাইছি, মানে কি, আমি ভাজ্যটা বার করতে চাইছি। তাহলে কি করবো? ভাজকের সাথে ভাগফলটাকে গুণ করবো, 5×10 50, আর ভাগশেষটাকে যোগ করে দেবো, +3 53, তাই না? এবার দেখো এটা 53 বেরিয়েছে, মানে এই জায়গায় 53 আসবে। এবার আমাকে এটা কোশ্চেনে বার করতে দিয়েছে, এটা কি? এটা সে আবার ভাজ্য। কি করে বার করবো? ভাজক গণিত ভাগফল, মানে 4×53 যুক্ত ভাগশেষ। তাহলে কত হয়ে গেল? 4×3 12, 4×5 20, 20 আর 21, +2 মানে 214। অপশন এ। ক্লিয়ার ব্যাপার কিভাবে করলাম? তো এইটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট দেখো দেওয়া আছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির গুণফল 8, সংখ্যাটির সাথে 18 যোগ করলে সংখ্যাটি উল্টে যায়, সংখ্যাটি হলো। এটাও অপশন টেস্ট, বেস্ট হয়। তাহলে অঙ্ক দুটির গুণফল 8, এটাও গুণফল 8, এটাও গুণফল 8, এটাও 8, এটাও 8, ঠিক আছে। যাই হোক, সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে সংখ্যাটি উল্টে যায়। তাহলে এটার সঙ্গে 18 যোগ করলে কত হবে? 36, সংখ্যাটা উল্টাচ্ছে না। এটার সঙ্গে 18 যোগ করলে কত হবে? 0, 60, কোনো উল্টাচ্ছে না। এটার সাথে 18 যোগ করলে 9, 9, উল্টানোর কোনো কথা নেই। এটার সাথে 18 যোগ করলে 8, এটার সাথে 18 যোগ করলে কত হবে? 8 4 32, সরি 8 4 12, 2 হাতে 1, 3 4 42, দেখ সংখ্যাটা উল্টে গেল, 24 ছিল 42 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে অপশন ডি হয়ে যাবে উত্তর। নেক্সট দেখি, দেখো এটা হচ্ছে লাস্ট কোশ্চেন আজকের। একটি ক্যাম্পে 95 জনের 200 দিনের খাবার ছিল, 5 দিন পর 30 জন চলে গেল, তাহলে বাকি খাদ্য আর কতদিন চলবে? তাহলে যাই হোক, প্রথমে 95 দিনের খাবার ছিল, 5 দিন পেরিয়ে গেল, তাহলে সরি 95 জনের খাবার ছিল 200 দিনের জন্য, 5 দিন পেরিয়ে গেল, মানে এখনো 195 দিন বাকি আছে। তাহলে 95 জনই যদি থাকতো, খাবারটা এখনো কতদিন চলতো? 195 দিন, তাই তো? 95 জনই যদি থাকতো, খাবারটা কতদিন চলতো এখনো? 195 দিন। তাহলে মোট খাবার কত ছিল? না এই দুটোকে গুণ করে দিলাম। এই খাবারটাই এই খাবারটাই এখন কতজন মিলে খাবে? না 30 জন তো চলে গেছে, 95 জন তো নেই, কতজন আছে? 65 জন আছে। কত দিন চলবে এটাই আমাকে বার করতে বলেছে, কত দিন চলবে এক্সট্রা। জাস্ট এটা নর্মালি ক্যালকুলেশন করে নেবো একটু। 5 দিয়ে কেটে দিচ্ছি, ধরুন 5 19 95, 5 13 65, এটা কেটে দাও, 13 কে 13, 5 13 65, জাস্ট এটা গুণ করে দিই। 19 ইন্টু 15 মানে হয়ে যাবে 285, তাই না? অপশন দেখেই বোঝা যাচ্ছে, কিছু করার দরকার নেই। চলো তাহলে আজ এই পর্যন্তই থাক। এই হয়ে গেল 25টা কোশ্চেন এই সেটের। বাকি নেক্সট ক্লাসে নেক্সট সেট আলোচনা করবো।